ঢাকার রাজনৈতিক অঙ্গনে হঠাৎ ছড়িয়ে পড়ে একটি খবর, আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। কেউ বলছেন বড় কোনো সমঝোতা হয়েছে। দর্শক, আওয়ামী লীগ সরকারের একটা অভ্যাস ছিল, সেটা হয়তো বা অনেকেই ভুলে গেছেন। সেটা হলো যে কোনো কিছু ঘটুক আর না ঘটুক সেটাকে গুজব বলতে হবে। ঠিক আমরা এই অভ্যাসটা ঠিক তারেক রহমানের সরকারের বা তারেক রহমানের মন্ত্রীর পরিষদের ভিতরে দেখতে পারছি। এমনকি আপনারা শুরুতে দেখেছিলেন তথ্য সম্প্রচার মন্ত্রী, সেও একটা বিষয়কে গুজব বলে চালিয়ে দিয়েছে। আপনারাই বলেন আওয়ামী লীগকে কি সারা দিনের জন্য বা সারা বছরের জন্য বা সারা জীবনের জন্য কি নিষেধাজ্ঞা দিয়ে রাখা সম্ভব বা তাদেরকে দমিয়ে রাখা সম্ভব? কোনো দিন না। তবে এই জিনিসটাকে গুজব বলে চালিয়ে দিয়ে তলে তলে কিন্তু ঠিকই তারা ভেঙে পড়েছে যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তো উঠে যাচ্ছে এবং শেখ হাসিনার ফাঁসির রায় তো আন্তর্জাতিক অ্যাকশনে বাতিল হতে যাচ্ছে। দর্শক, বাংলাদেশের ইতিহাসে আজও পর্যন্ত কোনো মহিলা তাকে কি কার্যকর করা হয়েছে তার শাস্তি? কোনো দিন না। আর শেখ হাসিনাকেও পারবে না। আর তো তিনি একটা দলের প্রধান, তাকে যদি এই কার্যকর করা হয় সারা বাংলাদেশে আগুন লেগে যাবে। কথা বাড়াচ্ছি না। বাংলাদেশের মন্ত্রী বা বর্তমান মন্ত্রী এই বিষয়কে নিয়ে কি বলেছে সেটা দেখব, তারপর আসল ঘটনা জানবো। আশা করি সঙ্গেই থাকবেন, শুরুতে আমরা সেটা দেখব। তো দর্শক, চলুন দেখে আসা যাক। দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের উপরে নাকি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা গুজব ছড়িয়ে পড়েছে। ঢাকার রাজনৈতিক অঙ্গনে হঠাৎ ছড়িয়ে পড়ে একটি খবর, আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা নাকি তুলে নেওয়া হচ্ছে। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। কেউ বলছেন বড় কোনো সমঝোতা হয়েছে, কেউ আবার দাবি করছেন পর্দার আড়ালে চলছে নতুন খেলা। কিন্তু উত্তেজনার সেই আগুনে হঠাৎই পানি ঢেলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেয়া হয় এই খবর সম্পূর্ণ গুজব, বাস্তবতার সঙ্গে যার কোনো সম্পর্ক নেই। যে গুজব কানে আসে নাই সে বিষয়কে আমরা এখন পর্যন্ত কগনিজেন্সে নিতে চাচ্ছি না। এরই মধ্যে নাটকের নতুন দৃশ্য খুলে যায় দিল্লিতে। ফরেন করেসপন্ডেন্স ক্লাবে লাইভে সংবাদ সম্মেলনে হাজির হন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বক্তব্য ঘিরে তৈরি হয় কূটনৈতিক অস্বস্তি। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়ে বলে, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রেক্ষাপটে ভারতের মাটিতে বসে এ ধরনের রাজনৈতিক বক্তব্য দেয়া অনভিপ্রেত। ঘটনার রেশ কাটতে না কাটতেই ঢাকায় আসে আরও এক চমকপ্রদ খবর। ভারতের গোয়েন্দা সংস্থা এর প্রধান পরাগ জৈন এবং ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী আলাদাভাবে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকের আনুষ্ঠানিক ভাষ্য ছিল নিরাপত্তা, সীমান্ত সহযোগিতা ও আন্তর্জাতিক সম্পর্ককে স্বাভাবিক করা। তবে রাজনৈতিক বিশ্লেষকদের প্রশ্ন হচ্ছে, এটাই কি পুরো গল্প নাকি পর্দার আড়ালে আরো কোনো কূটনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে? ঠিক সেই সময় নতুন সরকারের পক্ষ থেকেও আসে কঠোর বার্তা। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, অতীতের মতো কোনো বিদেশি প্রতিষ্ঠানের প্রভাব বা মনোভাব নতুন বাংলাদেশে গ্রহণ করা হবে না। বার্তাটি কেবল প্রশাসনিক ছিল নাকি কূটনৈতিক ইঙ্গিত, সেটি এখন আলোচনার বিষয়। কোনো ব্যাপারই নেই। যেমন আমাদের যিনি গোয়েন্দা প্রধান আছেন তিনি তো ভারতে গিয়েছিলেন, তিনিও ভারতে গেছেন, তিনিও সফর করেছেন। একটা কথা আমি একটু ক্লিয়ার করতে চাই, জনাব ত্রিবেদী হাই কমিশনার কিন্তু তার বক্তব্যে এই কথাটা বলেছেন যে কথাটা আমরা সব সময় বলি যে আমাদের তো প্রতিবেশী পাল্টানো আসলে যাবে না, বন্ধু পাল্টানো যায়। এটা পররাষ্ট্রনীতিতে বলা হয় বন্ধু পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে দিল্লি ও শেখ হাসিনার সম্পর্কেও আগের মতো উষ্ণতা নেই। দল পুনর্গঠন নিয়ে পরামর্শ অগ্রাহ্য করায় দুই পক্ষের মধ্যে মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়েছে বলেও আলোচনা চলছে। তবে বিশ্লেষকদের একাংশের মতে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বিচার, মানবতা বিরোধী অপরাধের রায় এবং প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চাওয়ার প্রসঙ্গে ভারতের জন্য নতুন রাজনৈতিক সংকট তৈরি করেছে। ফলে তিনি এখন শুধু বাংলাদেশের রাজনীতি নয়, দুই দেশের কূটনৈতিক সম্পর্কেরও এক স্পর্শকাতর ইস্যুতে পরিণত হয়েছেন। গুজবের জন্ম, সরকারি অস্বীকৃতি, দিল্লির সংবাদ সম্মেলন, ঢাকার কড়া প্রতিবাদ, গোপন বৈঠক আর পাল্টে যাওয়া কূটনৈতিক বার্তা, সব মিলিয়ে দক্ষিণ এশিয়া তথা বাংলাদেশের রাজনীতিতে
নতুন এক সহসাই একটি সহজ প্রক্রিয়ার মাধ্যমে তুলে নেওয়া হবে, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে, এমন যতটা সহজে মনে করা হচ্ছিল, আসলে বিষয়টি এই মুহূর্তে এসে মনে হচ্ছে ততটা সহজ নয়। হিসেবটা বেশ খানিকটা পাল্টে যাচ্ছে সম্ভবত, এবং বিএনপি সম্ভবত আওয়ামী লীগকে নিয়ে একটু খেলতে চায়। নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে, এরকম একটা গুঞ্জন ছিল যে ভারতের সঙ্গে বিএনপির সম্ভবত এটি সমঝোতা হয়েছে, এবং সেই জায়গা থেকেই দলীয় গ্রিন সিগন্যালের মাধ্যমে আওয়ামী লীগের ভোটাররা বিএনপি প্রার্থীদের ভোট দিলেন। এটি আমাদের সবার কাছেই পরিষ্কার স্পষ্ট। শুধু রাজনৈতিক কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এই হিসেব থেকেই নয়, আওয়ামী লীগ আরও একটি হিসেব ছিল জামাতকে ঠেকানো। তো সত্যি সত্যিই বিএনপি যদি নতুন কোনো খেলায় ব্যস্ত হতে চায় আওয়ামী লীগকে নিয়ে, সেই খেলাটি আসলে কার জন্য লাভবান হবে, খেলাটি বিএনপির জন্য বুমেরাং হবে কি না সেই প্রশ্ন এখন উঠছে। সে বিষয়ে আমি পরে আসছি। আমরা জানি যে অন্তর্বর্তী সরকারের সময় সন্ত্রাস বিরোধী আইনকে ব্যবহার করে তার মাধ্যমে একটি অধ্যাদেশ জারি করে নিষিদ্ধ করা হয়েছিল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম, এবং সেই অধ্যাদেশকেই এখন বিএনপি আইনে পরিণত করতে যাচ্ছে, এবং এর সঙ্গে কিছু শাস্তির বিধানও তারা জুড়ে দিতে চাইছে। আমরা জানি যে বিএনপি প্রথম থেকেই বলে আসছিল যে নির্বাহী কোনো আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষপাতী তারা নয়। যদি কাউকে নিষিদ্ধ করতেই হয় সে বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। এমনকি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানও শপথ নেওয়ার পরে বিদেশি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুলের বিষয়ে, যে তারা যদি দেশে এসে রাজনীতি করতে চায় সেক্ষেত্রে জনগণ যদি মেনে নেয় তার কোনো আপত্তি নেই। অর্থাৎ তার এই কথার মধ্য দিয়েও আমরা এক ধরনের গ্রিন সিগন্যাল পাচ্ছিলাম নিষেধাজ্ঞার বিষয়টি তুলে নেওয়ার জন্য। এখন যদি অধ্যাদেশটি আইনে পরিণত হয় তাহলে কি হবে? নির্বাহী আদেশ প্রত্যাহার করা ছাড়া আওয়ামী লীগ তো রাজনীতিতে ফিরতে পারবেই না, বরং শাস্তির বিধান সহ এই অধ্যাদেশ যদি আইনে পরিণত হয় সেক্ষেত্রে রাজনীতিতে ফেরাটা আওয়ামী লীগের জন্য আরও একটু বেশি জটিল পর্যায়ে যেতে চলেছে। অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করা হয়েছিল 133টি, এর মধ্যে 98টি অধ্যাদেশ পরিবর্তন ছাড়াই আইনে পরিণত করতে সংসদে বিল উত্থাপনের জন্য সুপারিশ করা হয়েছে। 15টি অধ্যাদেশ সংশোধন করে বিল উত্থাপনের সুপারিশ করা হয়েছে। 16টি অধ্যাদেশ এখনই উত্থাপন নয় এবং 4টি রহিত করা হয়েছে। যে 15টি অধ্যাদেশ সংশোধন করে বিল হিসেবে সংসদে উত্থাপনের সুপারিশ করা হয়েছে, এর অন্যতম হলো গত 2025-এর 11ই মে জারি করা সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ, অর্থাৎ যার সঙ্গে আওয়ামী লীগের ভবিষ্যৎটি জড়িয়ে রয়েছে। আমরা নিশ্চয়ই অনেকে জানি যে সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ সংসদে পাশ না হলে অথবা 30 দিনের মধ্যে এই অধ্যাদেশ যদি সংসদে উত্থাপন না করা হয় তাহলে সেটা অটোমেটিক্যালি বাদ হয়ে যাবে, এটা আর কোনো কার্যকারিতা থাকবে না। তো সেই জায়গা থেকে এটি সংশোধন করে সংসদে তোলা হবে। এনসিপি নেতারা যখন গত 2025-এর 9 মে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে যমুনা ঘেরাও করল, আমরা দেখলাম তার সাথে একে একে যোগ দিল এবি পার্টি, গণ অধিকার পরিষদ, জামাত ইসলামী, আরও কিছু ভুইফোর সংগঠন এগুলোর সাথে সাথে। এবং 11ই মে যমুনায়, অর্থাৎ তখন প্রধান উপদেষ্টার বাসভবন যেটি ছিল, সেখানে জরুরি বৈঠক করে সন্ত্রাস বিরোধী আইনের 2টি ধারা সংশোধন করা হয়। আপনাদের মনে আছে কি বলা হয়েছিল সেই সংশোধিত আইনে? কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের জন্য জড়িত থাকলে নির্বাহী আদেশে সরকার তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে পারবে। মানে এর আগে যে সন্ত্রাস বিরোধী আইনটা ছিল সেখানে যে কোনো সংগঠন বা সত্তাকে সন্ত্রাসী কার্যক্রমের
অভিযোগে পুরোপুরি নিষিদ্ধ করা যেত, কিন্তু কার্যক্রম নিষিদ্ধ থাকার বিষয়টি ছিল না। তো আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ নয়, কার্যক্রম নিষিদ্ধ করতে হবে, সেই জায়গা থেকে 2টি ধারা সংশোধন করা হয়েছিল এবং সেই সংশোধিত ধারার 20 ধারা অনুযায়ী আওয়ামী লীগ মিছিল, সভা সমাবেশ করতে পারবে না, দলটির কার্যালয় বন্ধ থাকবে। তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, এতক্ষণ আমাদের সাথে ছিলেন। দর্শক, এখন এই বিষয়ে আপনাদের মতামত কী হবে একটু কমেন্টের মাধ্যমে জানান, আর ভিডিওটি শেয়ার করে দেন। যেহেতু এতক্ষণ ছিলেন, আপনাকে বিশেষ করে একটু ধন্যবাদ দিই, এতক্ষণ সময় নিয়ে দেখেছেন। তবে দেখে তো বুঝেছেন বা মনের ভিতরে একটা রাগ এসেছে বা মনের ভিতরে একটা পরিকল্পনা এসেছে এদের কী করা উচিত, কিংবা এ বিষয়ে কী মন্তব্য করবেন একটু জানাবেন প্লিজ। তো দর্শক, এর থেকে গুরুত্বপূর্ণ নিউজ আসতে চলেছে, তো সেগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য।